তুমি যেটা করছো সেটা অন্যায়। আত্মহত্যা করা ঘোর পাপের কাজ। নেমে এসো তুমি। আর আমার সাথে যেটা রোজ হয় সেটা কি অন্যায় নয়? তার বিচার কি করবে? হ্যাঁ, তুমি নেমে এসো নিচে। কি হয়েছে আমাদের বলো, আমি ন্যায় বিচার করব। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রূপকথারাতে আপনাকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি নতুন একটি গল্প, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ না করে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। আমাদের আজকের গল্প অভিশপ্ত স্টেশন। সেদিন প্রলয়ের ঘুম থেকে উঠতে অন্য দিনের থেকে একটু বেশি দেরি হয়ে গেল। তাও সেটা ভাঙল একটা ফোন কলে। ঘুম জড়ানো চোখে বালিশের তলা থেকে ফোনটি বের করে রিসিভের আইকনটি সোয়াইপ করে কানের ওপরে রাখতেই ভেসে এলো একটি মেয়ের কণ্ঠ। হ্যালো, মিস্টার প্রণয় ঘোষ বলছেন? বলছি। সরি টু ডিস্টার্ব ইউ স্যার। আসলে আপনি মন্দারমণিতে যে পিকনিক স্পটটির ব্যাপারে কথা বলেছিলেন সেটা 6 জানুয়ারি পর্যন্ত বুকিং আছে। তার আগে অ্যাভেলেবল হচ্ছে না। সিট মানে কোনোভাবেই সম্ভব নয়, তাই না? নো স্যার। শুনে একটু ভদ্রতায় মাথা নুইয়ে ফোনটা কেটে দিল প্রলয়। তারপর চুপচাপ খানিকক্ষণ শুয়ে থেকে আবার ফোনটা হাতে তুলে নিয়ে হোয়াটসঅ্যাপ খুলে তার প্রিয় বন্ধু রজতকে আমি তোদের বাড়িতে আসছি এই মেসেজ ছেড়ে দিয়ে ফ্রেশ হয়ে তার সাইকেলটি নিয়ে দ্রুত বেরিয়ে পড়ল। রজত ঘোষ শুধু ওর সহপাঠী নয়, প্রলয়ের মিউজিক্যাল প্যাশনটিকে যদি টোটাল ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ মন থেকে বোঝে সেটি হলো এই রজত। প্রলয় রজতের বাড়ির উঠোনে গিয়ে দুবার সাইকেলের বেল বাজালেই সে বুঝতে পারে তার প্রিয় বন্ধুটি এসেছে। আজও সে এসে একই কাজ করতেই রজত ছুটে এসে বারান্দায় দাঁড়ালো। উৎসুক হয়ে বলল, আরে প্রলয়, কি ব্যাপার? পিকনিকের সবকিছু ঠিকঠাক হয়ে গেছে নাকি? প্রলয় সাইকেলটি দেখে অপ্রসন্ন মুখে তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আরে বলিস না, এবছর আর বোধহয় মন্দারমণি যাওয়াটা হলো না। যে হোটেল বুকিং এর জন্য বলে রেখেছিলাম না, তারা সাত সকালে ফোন করে জানালো যে বর্তমানে রিসর্ট ফাঁকা পাওয়া যাবে না। যা। সেটাই তো হলো বিপত্তি। এখন কি করা যায় বলতো? রাজীব, স্যান্ডি, প্রিয়াঙ্কা, এদের কি বলবো বল দেখি। সত্যিই তো, যারা প্রলয়কে এই পিকনিকের উদ্যোক্তা মনে করেছিল, যারা ওর উপরেই সমস্তটা ছেড়ে দিয়ে সমুদ্রে পা ভেজানো স্বপ্ন দেখছিল, তাদের এবার কি মুখ দেখাবে সে? আরে দাদা, এত ভেঙে পড়ার কিছু নেই। আমি মনে মনে আরো একটা জায়গা ভেবেছিলাম, কিন্তু তোমরা যাবে কি না যাবে সেই কারণেই আর বলিনি তেমন ভাবে। যদিও এটা কোনো পিকনিকের স্পট নয়, তবে একটা রোমাঞ্চকর যাত্রা তো হবেই, সে ব্যাপারে আমি নিশ্চিত। প্রলয় চোখ বড় বড় করে বলল, রোমাঞ্চকর যাত্রা? এটা ঝেড়ে কাজ তো। রজত একটু বাড়ির ভেতরের দিকটায় তাকিয়ে কেমন যেন সতর্কতা অবলম্বন করে প্রলয়কে নিয়ে বাড়ির উঠোন পেরিয়ে রাস্তার দিকে নিয়ে এলো। আরে কি এমন জায়গা সেটা যে তুমি এত গোপনীয়তা অবলম্বন করছো? বলল প্রলয়। আরে আমার মামা বাড়ি, ওখানকার একটা জায়গা আছে। আরে ওই তো বলেছিলাম না একটা স্টেশনের ব্যাপারে, যেখানে বেশ কয়েক বছর কোনো ট্রেন দাঁড়াতো না, এখন একটা না দুটো ট্রেন দাঁড়ায়। আরে ওই কি যেন, এক্স্যাক্টলি, বেগুন কোদর। এটাই তো জায়গাটার নাম না? একদম ঠিক বলেছিস। শোন, ওদেরকে শুধু এটুকু বলা যাক যে তাদের জন্য কিছু সারপ্রাইজ আছে, বাকিটা আমি হ্যান্ডেল করে নেব। একটা গ্রুপ করে সবাইকে সেখানে অ্যাড করো। প্রলয় ক্ষণিকের স্বস্তি পেয়ে বাড়ি ফিরে গেল, কিন্তু পরক্ষণে জায়গাটির নাম মনে পড়ার পর
তার মনে কিন্তু একই সাথে আরো একটি চিন্তার দল প্রশ্রয় পেয়েছে। এই জায়গাটার নাম যখন প্রথমবার রজতের মুখে সে শুনেছে, তারপর বিস্তারিত জানার জন্য সে স্পটটির ব্যাপারে ইন্টারনেটে ব্রাউজ করেছিল। খুব একটা ভালো কোনো তথ্য সে জোগাড় করতে পারেনি এই বেগুন কোদরের ব্যাপারে। যা পাওয়া গেছে তা কেবল ছেঁড়া ছেঁড়া কিছু ভৌতিক অভিজ্ঞতার গল্প। কে জানে বাকিরা এই ব্যাপারটিকে সারপ্রাইজ হিসেবে নেবে কি না। তবে দিন দুয়েকের মধ্যেই তাদের কমিউনিটি গ্রুপে সমস্ত ব্যাপারটা আলোচনার মাধ্যমে প্রকাশ করে রজত। সত্যি তার এই সিদ্ধান্তে সবাই চকিত এবং উৎসাহিতও বটে। একমাত্র প্রলয় বাদে প্রত্যেকেরই বেগুন কোদর টুন নিয়ে কোনো আপত্তি না প্রকাশ করতে দেখে সেও নীরবে সম্মতি স্থির রাখল। মনের ভেতরে হঠাৎ একটা নতুন ইচ্ছে এসে বাসা বাঁধল। সে ঠিক করল এই যাত্রার সমস্ত ঘটনাটিকে সে শুধুমাত্র ক্যামেরা বন্দী নয়, একটি ডায়েরিতে পোক্ত অভিজ্ঞতার প্রমাণস্বরূপ লিপিবদ্ধ করে রাখবে। আর আজ আপনাদের জন্য সেই ডায়েরি থেকে পাওয়া সমস্ত ঘটনাটিকে তুলে ধরছি। জানুয়ারির 2 তারিখ প্রলয়, রজত, সন্দীপ ওরফে স্যান্ডি, রাজীব, প্রিয়াঙ্কা এই 5 জন বন্ধু বেরিয়ে পড়ল তাদের উল্লেখিত গন্তব্যের উদ্দেশ্যে। হাওড়া স্টেশন থেকে সকাল 6টায় ট্রেন শতাব্দী এক্সপ্রেস। এই ট্রেন ধরার জন্য ওরা আগের রাতটায় অর্থাৎ 1 জানুয়ারি রাতে প্রায় ঘুমায়নি বললেই চলে। নিজেরা কার্ড খেলতে খেলতে আবার কখনো সমবেত কণ্ঠে কোনো পরিচিত হিন্দি সিনেমার গান গেয়ে পরম উৎসাহে যাত্রার আমেজ নিতে থাকল। রাজীব হঠাৎ বলল, আচ্ছা, আমরা কি একদম বেগুনকোদর স্টেশনের ঠিক পাশেই পিকনিক করব? আরে বড় মামাকে ফোন করেছিলাম, সে বলল ওই চত্বরের পাশেই এক পরিত্যক্ত কোয়ার্টার আছে, ওখানেই পরিষ্কার করিয়ে আমাদের এক রোমাঞ্চকর রাত্রির ব্যবস্থা করে দেবে সে। তোরা ভাবতেও পারবি না কি ইয়াদগার রাত আসতে চলেছে ফ্রেন্ডস। রজত এই 5 জনের মধ্যে সব থেকে বেশি সাহসী ও ডান পিটে প্রকৃতির ছেলে। তার উপরে সকল দায়িত্ব থাকলে যে নিশ্চিন্তে একটা চমৎকার পরিবেশের তত্ত্বাবধানে থাকা যাবে সে ব্যাপারে সবাই নিশ্চিত। তবুও প্রলয়ের যেন কিছুতেই সেই প্রশান্তির হাওয়া মগজে লাগছে না। সত্যি বলতে কি, জায়গাটির ব্যাপারে কম বেশি সবাই জেনেছে বলেই আরো জমকালো হয়েছে সফরটি। দীর্ঘ 6 ঘন্টা সফরের পর ওরা পৌঁছল পুরুলিয়ার কুখ্যাত রেলওয়ে স্টেশন বেগুন কোদরে। স্যান্ডি লাফ মেরে সবার আগে স্টেশন চত্বরে নেমেই চিৎকার করে বলে উঠল, আরে কোথায় ভুতুরে জায়গা, এ তো স্বর্গরাজ্য। কি বলিস বলাই? প্রলয় এতক্ষণে ট্রেনের দরজার মুখে এসে দাঁড়িয়েছে। তার মুখে একটা জোর করে টেনে আনা হাসি। স্টেশনে এক বয়স 50 কি 55 ভদ্রলোক আগের থেকেই ওদের জন্য অপেক্ষা করছিল। উনি হলেন রজতের মামা পরমেশ্বর ঘোষ। মুখ ও মাথা ভর্তি কাঁচা পাকা চুল, গায়ের রং ফর্সা, শরীরের চামড়া তেলতেলে। দেখেই বোঝা যায় প্রচন্ড কর্মঠ লোক। সে স্যান্ডিকে দেখেই বুঝতে পেরেছে যে রজত তার দলবল নিয়ে এসে পড়েছে। ভদ্রলোক দ্রুত হেঁটে এসে রজতের হাতের থেকে ব্যাগেজগুলো নামিয়ে নিয়ে বললেন, কিরে, রাস্তায় তোদের কোনো অসুবিধা হয়নি তো? কোনো প্রবলেম নেই মামা, বাট ইউ আর সো মাচ হাংরি। মানে খাবার দাবার পাওয়া যায় কি? স্যান্ডি হঠাৎ ইংরেজি শব্দ ব্যবহার করায় বাকিরা একটু ভ্রুকুটি করেই পরমেশ্বর ঘোষের দিকে তাকালো। ভদ্রলোক সবাইকে চমকে দিয়ে বললেন, টোটাল অ্যারেঞ্জমেন্ট ডান। রজতের মামিকে বলে এসেছি গরম গরম লুচি ভাজতে শুরু করতে। প্রিয়াঙ্কা বিস্মিত হয়ে বলল, আপনি ইংলিশ জানেন? আমি তোমাদের শহরেই পড়াশোনা করেছি ভাগ্নে।
তাই কয়েকটা সভ্য ভাষার উপরে দখল আমার আগে থেকেই আছে। চলো যাওয়া যায়। ইতিমধ্যে ট্রেন দুবার বাঁশি বাজিয়ে স্টেশন ছাড়ল। পরমেশ্বর গোটা দলটিকে স্টেশন চত্বর ছেড়ে ডান দিক বরাবর অপেক্ষাকৃত ঘন জঙ্গলাকীর্ণ অঞ্চল পেরিয়ে মিনিট 10 হাঁটার পর পৌঁছালেন একটি দোতলা ভগ্নপ্রায় বাড়ির সামনে। রাজীব বলে উঠল, ওফ, ইনক্রেডিবল! আমি ঠিক এরকমই একটা জায়গার কথা কল্পনা করেছিলাম। উফ, সত্যি রজত ভাই, তুই না থাকলে এই স্বপ্নটা পূরণ করতে হয়তো অনেক দেরি হয়ে যেত, জানিস? কি স্বপ্ন? আরে এই রকম একটা বাড়িতে রাত কাটানোর স্বপ্ন। তোরা জানিস না আমার দাদু কত এরকম বাড়িতে রাত কাটিয়ে কাটিয়ে ভূত খুঁজে বেড়াতেন। কথাটি শুনে পরমেশ্বর একবার ঘুরে রাজীবের দিকে তাকালেন, তারপর শান্ত গলায় বললেন, তা উনি কি ভূত দেখেছেন কোনোদিনও? অনুভব করেছেন, কিন্তু নিজের চোখের সামনে কোনোদিনও তাদের অবয়ব দেখেননি। পরমেশ্বর ঈষৎ হেসে হুকুমের স্বরে বললে, এই দেখো, আমার আত্মীয়রা চলে এসেছে, খাবার দাবার তৈরি হলো? উত্তরে শুধু একটা ছোট্ট ছাড়া আর কিছু শুনতে পেল না ওরা। প্রলয় পুঙ্খানুপুঙ্খভাবে দোমহলার পোড়ো বাড়িটার ভগ্নপ্রায় সিঁড়িটিকে জরিপ করছিল। এমন সময় বাইরে থেকে একটা খুসখুসে কণ্ঠস্বর ভেসে এলো। কি গা, এত গন্ডগোল কিসের? না না, গন্ডগোল নয় বিরাজ বাবা, আমি পরমেশ্বর। এই তোমায় বলছিলাম না, আমার ভাগ্নেরা আসছে এখানে একটা ফিস্টি করতে। এবার 1 বছর 70-এর কুঁকড়ে যাওয়া বৃদ্ধ কাশতে কাশতে আগাছা লালিত বারান্দার ওপরে এসে দাঁড়ালো। ডান হাতের তালুর জোরে শরীরের সম্পূর্ণ ভার বহন করছে একটি সরু শাল কাঠ। পরমেশ্বর একটু এগিয়ে গিয়ে আবার পেছনের দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, ইনি বিরাজ বাবা। তোমরা এখন যেখানে দাঁড়িয়ে আছো এটা এনারই আস্তানা বলতে পারো। বিরাজ বাবা? আচ্ছা, এরকম ছেলেরা কোথায়? আরে স্যান্ডি, এ বাবা সে বাবা নয়। ধর্ম নিয়ে চর্চা আছে এমন ভাগ্য সন্ধানী মানুষদের বাবা বলে সম্বোধন করা হয়। ইনি হলেন সেই ধরনের বাবা। কি ঠিক বলেছি তো মামা? পরমেশ্বর ঈষৎ হেসে সবাইকে নিয়ে অন্দর মহলে প্রবেশ করল। অন্দর মহল বলতে একটা ভাঙা বটবৃক্ষের শেকড়ে মোড়া হলঘর। তারই এক প্রান্তে কিছুটা জায়গা পরিষ্কার করে আনাজপাতি ছড়িয়ে তার মাঝে বসে ভোজ জোগানোর আয়োজন করছে একটি মধ্যবয়স্ক স্ত্রীলোক। তাদের মধ্যেকার একমাত্র মেয়ে প্রিয়াঙ্কা সেদিকে দ্রুত এগিয়ে গেল। জায়গাটা একটা অদ্ভুত থমথমে ভাব রয়েছে, যেটা আর কেউ না বুঝুক প্রলয় কিন্তু কিছুটা বুঝতে পারছিল। সে বুঝেছিল এটা কেবলই তার বেগুন কোদরের ব্যাপারে সংগ্রহিত ভৌতিক খবরগুলির প্রভাব নয়। এখানে খুব খারাপ কিছু আছে যেটা এতটাই গোপনীয়, যার বহিঃপ্রকাশ ঘটলে সভ্য জগৎ এই অঞ্চলের কথা মুখেও আনবে না। রজত একটু গলা ছেড়ে বলল, কি ব্যাপার, আমরা কি কেবল হাত গুটিয়ে বসে থাকবো? এই মাঝের জায়গাটা একটু সবাই মিলে পরিষ্কার করে একটা বসার জায়গা তৈরি করা যাক। দলপতির কথা শুনে সবাই এক বাক্যে ঝাঁপিয়ে পড়ল কাজে। মিনিট 10-এর মধ্যে হলঘরের মেঝের খানিকটা জায়গা অপেক্ষাকৃত আগাছা মুক্ত করে তার উপরে একটা চট পেতে সবাই বসে পড়ল। প্রলয় লক্ষ্য করল বিরাজ বাবা সেই আগের স্থানেই দাঁড়িয়ে এক দৃষ্টিতে ঘরের কড়িকাঠের দিকে চেয়ে আছে। তার দৃষ্টি অনুসরণ করে সে কেবল উল্টো হয়ে ঝুলে থাকা কয়েকটা চামচিকে ছাড়া আর কিছুই দেখতে পেল না। পরক্ষণে সে বৃদ্ধ বলে উঠল, পরমেশ্বর, পরমেশ্বর, এদের রাতের বেলা তোমার বাড়িতে নিয়ে যাবে। এইখানে কিন্তু থাকতে পারবে না। কেন? এটা আবার কি বলছেন আপনি?
না না, আমায় এরকম একটা জায়গা থেকে আজ রাত্রে কেউ নিয়ে যেতে পারবে না। আরে রজত, ইনি কি বলছেন? কেন মামা? আর তাছাড়া তোমায় তো সবটাই বলা ছিল। পরমেশ্বর চোখ চেপে ইশারা করলো যে সে পুরো ব্যাপারটাকে ঠিক গুছিয়ে নিতে পারবে, কিন্তু এখন যেন এ বিষয়ে কোনো প্রশ্ন না করা হয়। প্রত্যেকে তার ইঙ্গিত বুঝে যে যা নিজের কাজে মনোনিবেশ করল। স্যান্ডি এক সেট তাস বের করে তাতে সফল দিতে শুরু করেছে। রাজীব গিয়ে তার সামনে গুছিয়ে বসল। রজত ও প্রলয় দুজন এগিয়ে গেল রান্নার দিকটায়। এই প্রথমবার রজত তার মামিকে দেখল, যার সৌন্দর্যের কথা এতদিন কেবল সে তার মায়ের মুখে শুনে এসেছে। এবার রজত নিজের চোখে তার রূপ পর্যবেক্ষণ করল। সত্যি কি মায়াময়ী মুখ এই মহিলার! চোখ দুটিতে বিন্দুমাত্র ক্লান্তির ছাপ নেই। ক্ষণিকের লজ্জায় তার চেহারা ঈষৎ গোলাপি বর্ণ হয়েছে। প্রলয় প্রশ্ন করল, আচ্ছা মামি, মামার কাছে যেটা শুনতে পারি না, আশা করি সেটা তোমার কাছে জিজ্ঞেস করতে পারি। পরমেশ্বরের স্ত্রী লাস্যময়ী কণ্ঠে উত্তর দিল, অবশ্যই পারবে, তার আগে তোমরা খেয়ে নাও। বলে সে আবার রান্নায় মনোনিবেশ করল। সময় তখন প্রায় দুপুর 2টো। পরমেশ্বর সবাইকে গরম গরম লুচি আর আলুর দম খাইয়ে তাদের সবাইকে নিয়ে জমিয়ে বসল। বিরাজ বাবা এতক্ষণ সেই বারান্দার চত্বরে বসেই নবাগতদের পর্যবেক্ষণ করছিল। এবার পরমেশ্বরের হাতের ইশারায় উনি সেখান থেকে উঠে চটের এক প্রান্তে এসে বসলেন। প্রলয়, রাজীব এবং বাকি দুজন মেয়ে কৌতূহলী দৃষ্টিতে একবার পরমেশ্বর এবং ওই বৃদ্ধের দিকে তাকাতে লাগল। রজত বলল, আচ্ছা, তোমাদের জন্য একটা বিশেষ চমক আছে কিন্তু, যেটা আমি এবং স্যান্ডি জানি, কিন্তু তোমাদের জানানো হয়নি ইচ্ছাকৃতভাবেই। সবাই মিলে একসঙ্গে উৎসাহ প্রকাশ করল। পরমেশ্বর উত্তর দিল, আসলে রজত বলতে চাইছে, এখানকার যে ঘটনাটা তোমরা জানো সেটা কতটা সত্যি তা তোমাদের সামনে প্রমাণ করতে হবে। তোমরা রাজি আছো কি? মেয়েরা বরাবরই এই সকল ব্যাপারে একটু বেশি আগ্রহ দেখায়। তারা মাথা নেড়ে হ্যাঁ বললেও প্রলয় একটু অনুৎসাহিত ভাবেই রজতের মুখের দিকে চেয়ে রইল। রজত বলল, সবার আগে একবার পুরো ঘটনাটা বিরাজবাবুর মুখের থেকে শুনে নেওয়া যাক, দেখা যাক আদতে ঘটনাটি কি ঘটেছিল। সবাই উৎসুক হয়ে বিরাজ বাবার দিকে তাকালে সে দুটো ঘর ঘরে কাশি দিয়ে বলল, চারিদিকে যেটা ছড়িয়েছে এই স্টেশনের ব্যাপারে, তাতে সত্যি আছে মাত্র কিছুটা। আসল সত্যিটুকু আমি জানি। পরমেশ্বরের আবদারেই তোমাদের কাছে সবটা বলতে রাজি হয়েছি, নয়তো এই কথা আমি আমার নিজের মনের থেকেও বিবেচনা সাপেক্ষেও আনি না। শোনো তবে। এমন সময় স্যান্ডি হঠাৎ হাত তুলে বলল, এক সেকেন্ড দাঁড়ান, আমি একটু রেকর্ড করি ঘটনাটা তাহলে। হ্যাঁ, পরক্ষণেই রজতের চোখ স্যান্ডিকে নিঃশব্দে শাসিয়ে দিতেই, না ঠিক আছে বলুন। এই সময় আরো একটি ঘটনা ঘটল। সেটা হলো, পরমেশ্বরের স্ত্রী মাথায় আধ ঘোমটা টেনে বিরাজ বাবার উদ্দেশ্যে একটা প্রণাম করে স্বামীর কাছের থেকে একটা ঈষৎ ইতিবাচক ইঙ্গিত পেয়ে সেই জায়গা থেকে বিদায় নিল। দূরে শুকনো পাতার উপর তার পায়ের শব্দ মিলিয়ে যাওয়ার আগেই বলতে শুরু করল বিরাজ বাবা, কত যুগ দেখলাম, যাক সেসব কথা। সে সময় স্টেশনের চিত্র এমন ছিল না। গোটা স্টেশনে আলো ছিল মোটে একটা। এই অঞ্চলের মানুষ খুব উচ্চশিক্ষিত কেউই নয়। স্টেশন উদ্বোধন হলো, নতুন রেলের উপর থেকে ট্রেন ছুটলো, তবুও খুব উৎসাহী হয়ে বেশি লোকজন দেখতে এলো না।
বরং যখন কাজ বাজ চলছিল বা দূরের থেকে লরি ভর্তি খোয়া এনে ফেলা হচ্ছিল, তখন কিন্তু আবার প্রচুর লোকের জমায়েত হয়েছিল দিন মজুরের জন্য। আমি প্রথম থেকেই সরকারি কারবারি লোকেদের সাথে থাকতে থাকতে স্টেশন ঝাড়পোছ করার একটা চাকরি পেয়ে যাই। সেই সময়ই আমার পরিচয় হয় অজিত বাবুর সাথে। সে ছিল এই অখ্যাত ট্রেন স্টেশনের স্টেশন মাস্টার। তার রান্না বান্না থেকে শুরু করে সব আমিই করতুম। মাস কয়েক সবকিছু স্বাভাবিক ছিল। হঠাৎ একদিন রাতের খাওয়া দাওয়ার পর আমি গরু আনতে লাইন বরাবর হেঁটে যাচ্ছি। এমন সময় দেখলাম একটি মেয়ে দৌড়ে লাইন পেরিয়ে বিপরীত দিকের জঙ্গলের দিকে দৌড়ে চলে গেল। কিছুক্ষণ কি করব কিছু বুঝতে পারলাম না। দ্রুত পায়ে ফিরে এলাম স্টেশনের দিকে। অজিত বাবু ঘরেই ছিলেন। দরজা ধাক্কালাম। স্যার, দরজা খুলুন, দরজা খুলুন। খুলে অজিত স্যার বললেন, কি হয়েছে বিরাজ? এত উতলা হয়ে উঠলে কেন হঠাৎ করে? হাঁপাতে হাঁপাতে বললুম, তাড়াতাড়ি একটা টর্চ নিয়ে আসুন তো স্যার। ডান দিকের জঙ্গলটার মধ্যে একটা মেয়ে দেখলাম দৌড়ে ঢুকে গেল। ভাব খুব একটা সুবিধা ঠেকছে না, দয়া করে চলুন তাড়াতাড়ি। অজিত স্যার সজ্জন মানুষ ছিলেন। আমার কথা শুনে কালক্ষেপ না করে টর্চ লাইট নিয়ে গায়ে একটা কোট চাপিয়ে বেরিয়ে পড়লেন। তো টর্চের আলোয় যেন সেই রাতের অন্ধকার কাটতে চায় না। কালো রাতের থেকেও কালো সে অন্ধকার। প্রকৃতি আটকে রেখেছে যেন। এক কথায় বলা যায় সেই রাতের থেকেই সূত্রপাত হয়েছিল এই বিভীষিকাময় ইতিহাসের। ঘন জঙ্গলের ভেতর থেকে টর্চের আলোক পক্ষটুকুতে তীক্ষ্ণ দৃষ্টি ফেলতে ফেলতে এগোচ্ছি আমরা দুজনে। বেশ খানিকটা যাওয়ার পর আমার প্রথম চোখে পড়ল ব্যাপারটা। অজিত স্যারের হাতের থেকে টর্চটা নিয়ে আমি নির্দিষ্ট জায়গার দিকে ফেলতেই দেখলাম গায়ের ভুবন সাপুরের মেয়ে হাতে একটা দড়ি নিয়ে মাটির থেকে অপেক্ষাকৃত কম উঁচু একটা ডালের উপর দাঁড়িয়ে আমাদের দিকে বিস্ফারিত দৃষ্টিতে চেয়ে আছে। অজিত স্যার বললে, কে তুমি? আর এখানে এত রাতে কি করছো? বিরাজ, তুমি চেনো একে? বললাম, হ্যাঁ, তো ভুবন সাপুরের মেয়ে। কিন্তু তুই মূর্তে এসেছিস কেন ফুলি? কি হয়েছে মা? আয় এদিকে আয়। আমার কথা শুনে মেয়েটি এ অবলম্বন করে রাখা ডালটি শক্ত করে ধরল। তারপর কাপা গলায় বলল, বিরাজ কাকা, আমার মরদ আমারে বাঁচতে দেবে না। সারাদিন ধরে অত্যাচার করে। বাপের ঘরেও ঠাই খুঁজতে যাওয়ার মুখ নাই আমার। তোমরা এখান থেকে চইলা যাও। তুমি যেটা করছো সেটা অন্যায়। আত্মহত্যা করা ঘোর পাপের কাজ। নেমে এসো তুমি। আর আমার সাথে যেটা রোজ হয় সেটা কি অন্যায় নয়? তার বিচার কি করবে? হ্যাঁ, তুমি নেমে এসো নিচে। কি হয়েছে আমাদের বলো, আমি ন্যায় বিচার করব। আমার উপরে বিশ্বাস রাখো তো। আমি বললাম, মা তুই এগুলো করিস না। অনেক বুঝিয়ে তাকে নিয়ে ফিরলাম স্টেশন ঘরে। এই ঘরের ভেতরে এক কোণে একটা ছোট্ট চৌকির ওপরে অজিত স্যারের ঘুমানোর ব্যবস্থা। ফুলিকে সেখানে বসিয়ে তার দিকে চাইতেই সে ফুপিয়ে কেঁদে উঠল। অজিত স্যার এক গ্লাস জল ঢেলে তার দিকে এগিয়ে দিয়ে বলল, এবার বলো দেখি, কি করেছে তোমার স্বামী? ফুলি কাপা গলায় বলল, আমার স্বামী প্রতিদিন হারিয়া খাইয়া এসে আমার গায়ে হাত তোলে। আমার বাপের ঘর থেকে টাকা সে আনতে বলে। আমি বেশ কয়েক ভাই আইনাও দিছি,
কিন্তু আমাকেও তো দিন আনা দিন খাওয়া অবস্থা। নিজে পালিয়ে বিয়ে করছিলাম, এখন কি আর বাপের ঘাড়ে বৈশা খাইতে পারি? আমার মতন মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নাই বিরাজ কাকা। আমায় আপনারা সাহিরা দেন। এই বলে সে আমার পায়ে লুটিয়ে পড়ল। আমি সব শুনে বললাম, তুই কি পাগল হয়েছিস ফুলি? এইরকম চিন্তা আর কখনো মাথাতেও আনবি না। আমি কালকে সকালেই ভুবনের সাথে কথা বলবো। তোকে আর জামাই ঘরে ফিরে যেতে হবে না। তোকে প্রধানের মাছের আড়তে একটা কাজও দেখে দেব আমি। এই সমস্ত আশ্বাস দিলাম, ভরসা দিলাম, যদিও আমার যোগাযোগ ছিল। সে চেষ্টাও কি করি নাই বিরাজ কাকা? প্রধানের ছেলে অমর্ত্য নজর ভালো না। সেদিন যখন ওর আড়তে গেলাম, সে আমারে কয়, রাতে আমার এখানেই থেকে যাস ফুলি। আমি মাছ পাহারা দেব, আর তুই দিবি আমায় পাহারা। এই শুনে আমি দৌড়ে পালায় আসি সেখান থেকে। অভাগা কপাল আমার বিরাজ কাকা, আমার বেঁচে না থাকাই ভালো। কিছুক্ষণ আমরা সবাই চুপ। খানিক বাদে অজিত স্যার বললেন, আচ্ছা বিরাজ, আপাতত আমার এখানে রান্না বান্নার কাজ করুন। আমি ওকে মাসোহারা হিসেবে 50 টাকা দিয়ে দেব। আর ঘুমানোর ব্যবস্থা এক কাজ করো, কাল ওর বাবাকে মানে ওই ভুবন বেদেকে আমার এখানে ডেকে নিয়ে এসো। আমি ওনাকে পুরোটা বুঝিয়ে বলে দিই, কেমন? সবাই বিভোর হয়ে গল্প শুনছিল। এমন সময় হঠাৎ পরমেশ্বর বলে উঠল, এই ভুবন বেদে কিন্তু যে সে মানুষ নয়। শেষ জীবনে বিন বাজানো ছেড়ে দিলেও ইনি মাটির গন্ধ শুঁকে বলে দিতে পারতেন কোন গর্তে কি সাপ আছে। এক কথায় আশেপাশের অঞ্চলে তাকে সবাই এক নামেই চিনত। আচ্ছা বিরাজ বাবা, তারপর কি হলো? প্রত্যেকে আবার উৎসুক হয়ে তাকালো বিরাজ বাবার দিকে। প্রিয়াঙ্কার ফোনটা মাঝে মাঝে ভাইব্রেট করে উঠছিল। ও ব্যস্ত হাতে সেটিকে সুইচ অফ করে দিয়ে কোচড়ে রাখল। বিরাজ বাবা বলতে থাকলো, সেদিন রাতের বেলা 3টি প্রাণী চোখের পাতায় এক করতে পারিনি। পরদিন সকাল না হতেই আমি এই ভুবন বেদেকে ডেকে নিয়ে এলাম স্টেশনে। তখন ট্রেন যেত দিনে মাত্র একটা, তাই সারাটা দিন কোনো কাজই থাকতো না অজিত স্যারের। ভুবন বেদে সবটা শুনেই এই একেবারে তো জামাইয়ের গঙ্গা প্রাপ্তির জন্য ব্যস্ত হয়ে উঠল। ফুলি বলল, বাবা, তো তুমি এত উত্তেজিত হয়ে ওঠো না। বেলা হলে ও সব ভুলে যাবে। এখন গিয়া দেখবা তার দিয়া ভালো লোক আর কেউ নাই। ভুবন, তুমি এখনই বিরাজকে নিয়ে থানায় চলে যাও। নিজেরা কিছু করা ঠিক হবে না। আমরা তাই করলুম, কিন্তু পুলিশ ইন্সপেক্টর ছিলেন তখন চঞ্চল লাহিড়ী। বড় লোকের গোলামি খাটা ছাড়া তার আর অন্য কোনো কাজ ছিল না। ভুবন বেদের মুখে সবটা শোনার পরও তার অগ্রাহ্য করল। মুখশ্রীর কোনরূপ পরিবর্তন হলো না, বরং মুখের ভেতরে একটা জিলজিলে কাগজের ভেতর থেকে একটি পান বের করে সেটি চালান করে বললে, এইসব কেসের জন্য থানায় আসে নাকি? মেয়েকে বোঝান বাড়ি গিয়ে। বিয়ের পরে একটু এরকম হয়। এই বাবা হরি, হাড়ি করাই এক জায়গায় থাকলে সে একটু খুটখুট শব্দ তো হবে, কি বলো হেমন্ত? তাকিয়ে দেখলাম এক ঝিমোতে থাকা হাবিলদার তার নামের উপরে কোনো উক্তি পড়তে দেখে না বুঝেই বলে দিল, হ্যাঁ স্যার। ফলে বলা যায় নিরুপায় হয়েই ফিরে এলাম সেখান থেকে। ফিরে এসে দেখি স্টেশন চত্বরে বেজায় ভিড়। লোকজন জড়ো হয়ে গেছে, তাদের প্রত্যেকেই প্রায় আমার চেনা। কিনারাম পিয়ন দৌড়ে এসে আমায় বলল,
আরে কোথায় গেছিলে? এদিকে তো ফুলির বর এসে এক বিরাট ঝামেলা বাঁধিয়েছে স্টেশন বাবুর সাথে। আমরা দ্রুত এগিয়ে সেদিকটায় যেতেই শুনতে পেলাম, ও, এখন এই বুড়োকে মনে ধরেছে তোর, তাই না? চাকরি করে ঘুরের চাকরানি বানিয়ে রাখার প্রস্তাব দিয়েছে নিশ্চয়ই। ভুবন বেদে চোয়াল শক্ত করে বলল, তোকে শেষ করে ফেলবো রাখাল। তুই কাকে কি বলছিস? এইখান থেকে এখনই চলে যা, না হলে কিন্তু ঘোর বিপদে পড়বি তুই। এর ফাঁকে বলে রাখি, সেকালে বেদেদের একটা ক্ষমতা আছে বলে সবাই মনে করত। যেমন টুকটাক করা, ঝাড়ফুঁক করা, এইসবে তাদের জ্ঞান ছিল অগাধ। ফলে ভুবনের কথা শুনে আশেপাশের মানুষের চেহারায় একটা আকস্মিক ভয়ের ছাপ ফুটে উঠতে দেখলুম। রাখালের অর্থাৎ ফুলির বরের কিন্তু তাতে ক্রোধ আরো বাড়ল। সে বলল, এই ভুবন, তুই আমাকে অভিশাপের ভয় দেখাস? ফুলি আমার বউ, কাজেই তুই ওর উপরে অধিকার দেখাতে পারিস না, বুঝলি? মেয়ে পর পুরুষের কাছে এসে উঠেছে, বাপ আবার সাফাই গাইছে। দেখো, অজিত স্যার শহরের শিক্ষিত মানুষ। রাখালের মুখে একজন বৃদ্ধ মানুষের প্রতি এমন আচরণ দেখে সে আর নিজেকে সংযত রাখতে পারলেন না। সজোরে কষিয়ে দিল তার গালে এক চড়। তোকে এতক্ষণ ভালোভাবে বোঝানো হয়েছে, তুই আরো কটূক্তি শুরু করেছিস। চল এবার আমার সাথে থানায় চল, দেখছি। বলা মাত্রই লক্ষণের সঙ্গে আসা ছেলের দল কোমরে গুজে রাখা ধারালো অস্ত্র বের করে স্টেশন মাস্টারের দিকে ধেয়ে আসতেই ফুলি ছুটে এসে তার সামনে দাঁড়ালো। তৎক্ষণাৎ রাখালের হাতে ঝলসে ওঠা একটা চকচকে ছুরি গভীরভাবে আটকে গেল ফুলির গলায়। তীব্র যন্ত্রণায় আর্তনাদ করে বাকি সকলের বিস্ময়কর চিৎকারে পরিবেশের স্বাভাবিক গঞ্জন যেন নিমেষেই শান্ত হয়ে গেল। ক্রমে আরো একটি শব্দ কানে ভেসে এলো, যেটার সাথে আমি ততদিনে খুব ভালো করেই ওয়াকিবহাল হয়েছি। সকাল 11:15 একমাত্র প্যাসেঞ্জার ট্রেনটি ঢুকছে। পরিবেশকে কিভাবে সামাল দেব বুঝে উঠতে পারলুম না। সকলেই পাথরের মতো হয়ে গেছে তখন। আমি দ্রুত স্টেশন ঘরে গিয়ে সবুজ পতাকাটি তুলে নিয়ে এসে দেখিয়ে দিলাম গাড়িটাকে। ততক্ষণে সাধারণ গ্রামবাসী ও রাখালের নিয়ে আসা দল বলের মধ্যে হাতাহাতি বেঁধেছে। সে এক ভয়ঙ্কর অবস্থা। ফুলির রক্তাক্ত দেহটা ট্রেন চালক দেখতে পেয়েছিল কিনা জানি না, তবে এই অশান্তির জেরেই হয়তো সে বাঁশি বাজিয়ে ট্রেন নিয়ে স্টেশন ত্যাগ করল। আমি শেষের ইঞ্জিনে কর্মরত চালককে সবুজ পতাকা দেখাতে যাব এমন সময় চোখে পড়ল রাখাল একটি বগির দরজা থেকে মুখ বের করে মিটি মিটি হাসতে হাসতে চলে গেল ট্রেনে চেপে। আপনি ছাড়া আর কেউ তাকে দেখেনি পালাতে? দেখেছে। তাকে পালিয়ে যেতে দেখেছিল ফুলি। মানে মানে ফুলি তো মারা গেল বললেন, তাহলে সে কি করে দেখলো? তার মানে সেদিনের পর থেকে কি ফুলি? স্টেশন চত্বর থেকে রক্তের দাগ কাটার আগেই ঘটনাটি ঘটল। একদিন রাতে আমি খাওয়া দাওয়া সেরে রেল লাইন বরাবর হাঁটতে হাঁটতে আপন মনে ঈশ্বরের নাম করছি। এমন সময় শুনতে পেলাম স্টেশন ঘরের ওদিক থেকে অজিত স্যারের চিৎকার। চমকে উঠে সেদিকে ছুট লাগালাম। পৌঁছে দেখি স্যার চৌকি থেকে নেমে মেঝেতে বসে আছে। তার চোখ বিস্ফারিত, আতঙ্কিত। আমার পদশব্দে পলকের জন্য দরজার দিকে ঘুরে দেখেই সে বলল, বিরাজ, বিরাজ, ফুলি এসেছে। এই বলে অজিত স্যার মাটিতে লুটিয়ে পড়লেন। আমি তার কাছে গিয়ে বেশ জোরে কয়েকবার ডাকলুম, কিন্তু না, কোনো সাড়া নেই। দিশেহারা হয়ে কয়েকবার সাহায্য চাইলাম, কেউ আছেন, কেউ আছেন।
কিন্তু আমিও জানি তখন দূর দূরান্ত পর্যন্ত কেউ নেই। তবে আমার জ্ঞান বুদ্ধিকে এক মুহূর্তে মিথ্যে প্রমাণ করে দিল ঘরের ভেতর থেকে আসা আরো একটি শব্দ। বিরাজ কাকা, চিন্তা করো না, স্টেশন বাবু অজ্ঞান হয়ে গেছে। চমকে উঠে পেছনে তাকাতেই দেখি লিংটন থেকে ফুট দুয়েক নিচে মালামাল রাখার জন্য যে সানসেট বানানো হয়েছে তারই ওপরে নিজের মাথাটা প্রায় পেটের কাছে ঝুঁকিয়ে এনে বসে আছে ফুলি। দেহের বেশিরভাগটাই পচন ধরেছে। মাথার চুলের একটা গোছা খসে পড়েছে ডান হাতের কবজির ওপরে। শেষ দিনে যে শাড়ি পেঁচিয়ে তাকে গঙ্গায় ভাসানো হয়েছিল সেটি চিনে নিতে আমার কোনো অসুবিধা হলো না। ভাসিয়েছিলেন মানে কি? তাকে পোড়ানো যায়নি? উত্তরটি এলো পরমেশ্বরের থেকে। বেদে জাতির মধ্যে স্বাভাবিক মৃত্যু না হলে তার দেহকে অগ্নিদগ্ধ করা হয় না। এ প্রচলন সেকালে খুব শক্তভাবেই ছিল। এখন তো আর সেই জাতটাকেই খুঁজে পাওয়া যায় না। আমি ভিড়মি খেয়ে প্রায় যখন অজ্ঞান হওয়ার জোগাড়, ঠিক তখনই আমার অবস্থা বুঝতে পেরেই ফুলি প্রেত এক লাফ মেরে ওপর থেকে নিচে পড়ল। ঠোঁটের উপরে একটা আঙুল রেখে নিস্তব্ধতা অবলম্বন করে বলল, বিরাজ কাকা, কাউরে বলো না আমার কথা। আজ থেকে আমি সব ট্রেন যাতায়াতের সময় একবার খুঁজে দেখবো রাখালে। ওকে পেলে আমি আর ছাড়বো না। একদিন না একদিন ওরে ফিরতেই হবে এই বেগুন কোদরে। আসি। সেদিন এই কথা বলে ফুলি চলে যায়। আমি একটু ধাতস্থ হয়ে চৌকির পাশের টেবিলে রাখা ঘটির জল হাতে নিয়ে অজিত স্যারের চোখে বার কয়েক ঝাপটা দিতেই তার হুঁশ ফিরল। কিন্তু সেই থেকে ওই যে একদমই স্বল্পভাষী হয়ে গেলেন স্যার, আর পূর্বের মতন চনমনে হয়ে উঠল না। রাত নেমে এলেই ওনার ঘরে আলো জ্বেলে দিয়ে আমি দরজার কাছে বসে থাকতুম। অজিত স্যার বারবার আমার কাছে একই প্রশ্ন করত। দেখেছো বিরাজ, তুমি সত্যি বলো তো, তুমি দেখেছো কিনা? কোনো উত্তর দিতুম না আমি, শুধু বলতাম আপনি স্বপ্ন দেখেছেন। কিন্তু সত্যি বলতে আমি প্রতিদিনই ফুলিকে দেখতাম ওর পচা গলা শরীরটাকে অতি কষ্টের ভঙ্গিতে বহন করতে করতে রেল লাইন দিয়ে ঘুরে বেড়াতো। এমনই একদিন আমার একটু চোখ লেগে গিয়েছিল সেই রাত্রে। অজিত স্যার হয়তো পাথরের উপর থেকে কোনো মানুষের দৌড়ে যাওয়ার শব্দ পেয়েই বাইরে যায়। এটা আমার অনুমান, কারণ ফুলি মাঝে মাঝেই মাঝরাতে লাইন বরাবর উন্মাদের মতো দৌড়তে শুরু করত। আর লোহার পাতের নিচে বিছানো পাথরগুলিতে তখন বেশ জোরে জোরে শব্দ হতো। সে যাক, আমার যখন ঘুম ভাঙলো তখন চারিদিকে অল্প অল্প ফর্সা হচ্ছে। উঠে দাঁড়িয়ে ঘরের ভেতরে ঢুকতে যাব, দেখি স্টেশন ঘরের ডান দিকের দেওয়ালের কোল বরাবর উপর হয়ে পড়ে আছে অজিত স্যার। তাকে চিৎ করে দেখি চোখের চাউনি তখনও আস্ত ডুমুরের মতো ঠেলে বেরিয়ে রয়েছে, চেহারায় ভয়ের ছাপ স্পষ্ট। আমি কিন্তু তখনও বুঝে গিয়েছিলাম আসলে কি ঘটনা ঘটেছে। তারপরের থেকেই পুরো অঞ্চলে ছড়িয়ে গেল বিভিন্ন রকম খবরাখবর। তোমরাও হয়তো জানো এই স্টেশনের স্টেশন মাস্টার এখানেই মারা গেছিল। তারপর একটা গভীর নীরবতার প্রহর কাটানোর পর পরমেশ্বর চাপা কাশিতে সবার হুঁশ ফিরালো। সে বলল,
সন্ধ্যা হয়ে এলো প্রায়। দুজন আমার সঙ্গে হাত লাগাও। মশাল বানিয়েই রেখেছি, শুধু গন্ধক চেলি পেঁচানো বাকি। চলো, আলোগুলো জেলে ফেলি চারিদিকে। রজত এবং রাজীব দুজন উঠে গিয়ে পরমেশ্বরের হাতে হাত লাগালো। স্যান্ডি নিজের মনে চোখ বুজে কি যেন ভাবছিল। হঠাৎ নাবাচক মাথা নেড়ে বলল, আচ্ছা আচ্ছা, তাহলে কি ফুলি রাখালকে খুঁজে পায়নি এখনো? অথবা তাকে কি এখনো দেখতে পাওয়া যায় রাতে? স্টেশনটা বন্ধ হয়ে গেছিল তারপর থেকে, সম্পূর্ণ পরিত্যক্ত হয়ে পড়েছিল বেশ কয়েক বছর। 2009 সালে আবার লোক লাগিয়ে পুনঃসংস্কার করানোর আগে পর্যন্ত কম বেশি আমি দেখেছি। এখন আর সে বেরোয় না, বলা ভালো বেরোতে পারে না। দেখছো না চারিদিকে এখন সব আলোর ব্যবস্থা হয়েছে। প্রত্যেকেই একটু মাথা ঝুঁকিয়ে দূরের স্টেশনটির দিকে দেখে নিল। সেদিক থেকে হলদে লাইটের লালচে আলোর ছটা বের হয়ে আসছে জঙ্গল ভেদ করে। পুরনো ঝুঁকে পড়া বৃদ্ধ প্রাসাদটি মশালের আলোয় আরো রহস্যময় হয়ে উঠল পরক্ষণে। প্রিয়াঙ্কা ফোনের ক্যামেরা অন করে দ্রুত চারিদিকের একটা স্ন্যাপ নিয়ে নিল। স্যান্ডি তো হঠাৎ ব্লক করার প্রস্তুতি নিতে যাচ্ছিল। ঠিক তখনই বিরাজ বাবা নিচু গলায় বলল, সবাই ঘরের মধ্যেই থেকো, বাড়ির পেছনের দিকটায় কেউ ভুলেও যেও না, ওদিকের অবস্থাটা খুবই খারাপ। এই কথাটা শুনতে বাকিদের স্বাভাবিক মনে হলেও প্রলয়ের কানে কিন্তু সম্পূর্ণ নির্দেশের মতোই ঠেকল। এরা প্রত্যেকেই সদ্য কৈশোর উত্তন্ন যুবক যুবতী। কারোর কারোর মনে বিষয়টি প্রশ্রয় পেল নিছক একটি ভয়ঙ্কর গল্প হিসেবে, আবার কারোর অন্তর কলহে এটিকেই এক অপার্থিব সত্য বলে মনে হল। রাত 8টার দিকে পরমেশ্বরের স্ত্রী আবার এলো। উদ্দেশ্য প্রত্যেকের জন্য খাবার তৈরি। মেয়েটা তাকে সাহায্য করতে চলে গেল। রজত এবং রাজীব পরমেশ্বরের সাথে কিছু প্রয়োজনীয় জিনিস আনতে তাদের বাড়িতে গেল। রজতের মামার বাড়ি বেশি দূরে নয়, পায়ে হেঁটে সময় লাগে মিনিট 10। তার উপর এখন রাস্তায় বৈদ্যুতিক বাতির ব্যবস্থা থাকায় রাতের দিকেও পথে ঘাটে লোকজন চলাফেরা করতে দেখা যায়। এদিকে স্যান্ডি তার ইউকেলেলেটি বের করে টুংটাং শুরু করেছে। গুনগুন করে একটা সুর ধরারও চেষ্টা করছে বোধহয়, কিন্তু কোনো মতেই যেন সুরের সাথে তার গলার স্কেল মেলাতে পারছে না। প্রলয় অনেকক্ষণ ধরেই একটা কথা বলবে ভাবছিল, এবার সে বাধ্য হয়ে বলেই ফেলল সাংকেতিকভাবে। চুপি চুপি স্যান্ডির সামনে গিয়ে চাপা গলায় বলল, ভাই ভাই একটু আমার সাথে যাবি? স্যান্ডি বিরক্তি দেখিয়ে বলল, আরে ধুর, এখানে আবার কাউকে যেতে হয় নাকি? ওই কোনায় গিয়ে মেরে দে যা। প্রলয় নিঃশব্দে ইতিবাচক মাথা নাড়ল। স্যান্ডি একটি অট্ট হাসি দিয়ে বলল, এ বস, তোর ভয় লাগছে নাকি বলতো? আর তুই সবই বিশ্বাস করিস নাকি? সত্যি? আমার সাথে আয়, চ। বলে তাচ্ছিল্যের সাথে প্রলয়ের পিঠে একটা চাপড় দিয়ে উঠে দাঁড়ালো। চল চল চল। দুজন ফাটল ধরা প্রাচীন বারান্দা পেরিয়ে বাইরে হাঁটু সমান জঙ্গলাবৃত জায়গায় এসে জিপার খুলতেই আওয়াজটা শুনতে পেল, তোমরা কেমন আছো? সঙ্গে সঙ্গে প্রলয় খামচে ধরল স্যান্ডির ডান হাত। তৎক্ষণাৎ বাড়ির ভেতর থেকে বিরাজ বাবার হুকুম এলো, তোমরা ভেতরে চলে এসো, এদিকে এসো। ওরা তখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে, কি করবে বুঝতে পারছে না। ইতস্তত বিক্ষিপ্ত দৃষ্টি ফেলতে ফেলতে পা ঘষে ভেতরের দিকে চলে এলো। বিরাজ একটু ভারী গলায় বলল, আবার পুরনো সতর্কীকরণ আউড়ে দিল ওদের সামনে। 5 মিনিটের মধ্যেই পরমেশ্বর, রাজীব
ও রজতকে নিয়ে ফিরল। রাতের খাবার তৈরি করা হচ্ছে কচি পাঁঠার ঝোল, সরু বাসমতি চালের ভাত এবং সাথে চাটনি, পাঁপড়, রসগোল্লা তো আছেই। এই রসগোল্লা ছিল বাড়িতে, যেটা আনতে ওরা 3 জন গেছিল। স্যান্ডি নিচু গলায় বাকিদের পুরো ঘটনাটি জানানোর পর বিরাজ বাবা পরমেশ্বরকে বলল, আমি এমনি এমনি তোমায় বারণ করিনি এখানে কোনো রকম জমায়েত করতে। এরা বিয়ারা, এদেরকে কোনো বিধিনিষেধ দিলে শুনবে না, তা তোমায় আগেই বলেছিলাম। পরমেশ্বর সম্ভ্রমের সাথে বলল, আপনি নিশ্চিন্ত হয়ে খেয়ে ঘুমিয়ে পড়ুন বিরাজ বাবা, আমি চলে এসেছি, বাকিটা ওদের বুঝিয়ে দেব। বলে একবার চোখ চেপে তার সহচরদের একত্রে রান্নার ওদিকটায় চলে যাওয়ার ইঙ্গিত করল। সবাই তাই করল। খাওয়া দাওয়া শেষে সবাই যখন আবার চটে এসে বসেছে, তখন রজত চাপা গলায় প্রস্তাব দিল তার মামাকে। মামা, তুমি তো বলেছিলে রাতে আমাদের স্টেশনে নিয়ে যাবে, আর তার জন্যই তো এত দূর ছুটে এলাম। এমন সময় পরমেশ্বর উন্মাদের মতো হেসে উঠল, বলল, ওরে রজত, আর পাচ্ছি না, এবার অন্তত সত্যিটা বলে দে ওদের, আমার খুব হাসি পাচ্ছে রে। রজতের মুখেও একটা চাপা হাসি। তার মামার হাতের সাথে তার ডান হাতের তালুর একটি সজোরে শব্দ তুলে সে বলতে শুরু করল, এখানে আসার পরিকল্পনা যেদিন থেকে আমি করছি, ঠিক তার পরের দিনই পরমেশ্বর মামাকে টেলিফোন করি। সত্যি বলতে আমি আগে থেকেই জানতাম তোরা জায়গাটার নাম শুনলে কম বেশি ইন্টারনেটে ঘাটাঘাটি করবি, আর সেখান থেকেই বিভিন্ন ছেঁড়া ছেঁড়া ঘটনা নিয়ে একটা বড় গল্প বানিয়ে ফেলি। বেশ কদিন কিন্তু তোদের এইরকম বোকা বানানোর জন্য আমাদেরকে রিহার্সেল করতে হয়েছে। রজতের মুখে এই কথাগুলো শোনার পরেও ওদের যেন বিস্ময় কাটে না। আসলে কাটবেও বা কি করে? কোথায় ওরা এতক্ষণ জবুথবু হয়ে বসেছিল বেগুন কদরের পৌরাণিক বিভীষিকাময় ঘটনাটির আতঙ্কে। এখন কি আর মেনে নেওয়া যায় যে পুরো ব্যাপারটাই মিথ্যে? প্রলয় খুব কষ্টে একটি প্রশ্ন করল, তাহলে তাহলে বিরাজ বাবা? বলে সকলে সেদিকে তাকালো। দেখল বৃদ্ধ ভদ্রলোকের খোলস ত্যাগ করে মুখের দাড়ি খুলতে খুলতে এগিয়ে আসছেন 1 বছর 35-এর লোক। রজত বলল, আমার ছোট মামা বিনয় এখানকার এক বড় যাত্রা দলে প্রধান চরিত্রে অভিনয় করে। কেমন দিল বল? আমার মতন মামা তুমি পুরো ফাটিয়ে দিয়েছ। রজতের বিনয় মামা বোধহয় কিছু বলার উদ্রেক করছিল, কিন্তু তার আগেই কেউ কোমরে ওড়না বেঁধে, আবার কেউ জামার হাতা ধীরে ধীরে গুটিয়ে উঠে দাঁড়াচ্ছে দেখে রজত লাফ মেরে উঠে দাঁড়িয়ে দিল 1 ছুট। বাকিরাও তাদের পিছু নিল। যে যেদিকে পারে সেদিকে দৌড়ায়। স্যান্ডি তো অস্থায়ী উনুনের থেকে একটা চেলা কাঠ বের করে ধাওয়া করল। অবশেষে এদিক ওদিক দিয়ে দৌড়ে এসে ওরা জড়ো হলো স্টেশনের একমাত্র ল্যাম্প পোস্টের নিচে। প্রলয় হাঁপাতে হাঁপাতে বলল, পেলি না বল? হ্যাঁ, পেয়েছিস? ওকে পেলে আর ছাড়বো না বাড়ি। দেখিস কি করি আমি ওর, আজকে একবার পাই ওকে, মালটাকে। এমন সময় রাতের শেষ ট্রেন আসার শব্দ পাওয়া গেল। ঝাঁ চকচকে আলোযুক্ত একটি টর্চ লাইট নিয়ে স্টেশন চত্বরে এসে দাঁড়ালেন এক উঁচু লম্বা ভদ্রলোক। গায়ে কমফোর্টার, মুখে ইয়া বড় গোঁফ। ভারী গলায় বললেন, ওপরে চলে এসো তোমরা, গাড়িটা দাঁড়াবে। আর এত রাতে এখানে কি করছো তোমরা? প্রলয় বলল, আমরা আসলে পিকনিকে এসেছি মামার বাড়িতে। একটা বন্ধু আমাদের বোকা বানিয়ে এদিকে সে লুকিয়েছে, তাই সবাই মিলে খুঁজছে। আপনার এখানে এসেছে নাকি? লোকটি উত্তর দেওয়ার আগেই ট্রেনের গম্ভীর বাঁশি বেজে উঠল অনতি দূরে। প্রত্যেকে চত্বরে উঠে এসে বাঁধানো বিশ্রামের আসনে বসে বাধ্য হয়েই ট্রেন চলে যাওয়ার অপেক্ষা করতে লাগলো। কি বিরক্তিকর মুহূর্ত!
একটি যাত্রী শূন্য ট্রেন যেন সারাদিনের ক্লান্তি ত্যাগ করতে করতে নিজের বাড়ির দিকে এগোচ্ছে। মিনিট দুয়েকের জন্য দাঁড়িয়ে আবার জং ভাঙা শব্দ করে এগোতে শুরু করলো ট্রেনটি। যখন জান্তব সাপের ন্যায় পরিবাহকটি স্টেশনের শেষ সীমায় নিজের ল্যাজ স্পর্শ করে বেরিয়ে যাচ্ছে, তখন প্রিয়াঙ্কার চোখে ব্যাপারটি পড়ল। সে বলে উঠল, ওই দেখো রজত, ট্রেনে। সব একত্রে সেদিকে চ্যাপ্টা দৃষ্টিতে চাইল। দেখল সত্যি রজত কোন ফাঁকে ট্রেনে উঠে পড়ে দরজার অবলম্বনটিকে ধরে বাইরের দিকে ঝুঁকে তাদের দেখছে। ওর মুখে একটা মিটমিটে হাসি এবং ঠিক তার পেছন থেকে উকি মেরে আছে একটি চুলবিহীন কঙ্কালের ন্যায় কালচে মাথা। পরনের পোশাকে স্পষ্ট বোঝা যায় সেটি একটি মেয়ে। বলিষ্ঠ স্টেশন মাস্টার এই দৃশ্য দেখে পাথরের মূর্তিতে পরিণত হয়েছে। তখন প্রলয়, রাজীব, স্যান্ডি একই সঙ্গে ওই বগি লক্ষ্য করে দৌড়তে শুরু করল। কিন্তু এ কি? ট্রেনের সব দরজা জানলা এরই মধ্যে বন্ধ হয়ে গেল কি করে? না, গতি বাড়ল ট্রেনের, আর পৌঁছানো সম্ভব নয়। ঠিক তখনই দূরান্তের জঙ্গল ও আকাশ কাঁপিয়ে এক পৈশাচিক আর্তনাদ শোনা গেল। আজ আমার থেকে পালিয়ে কোথায় যাবি? সেদিন ওরা রজতকে হারালো এমন অলৌকিক ভাবে। স্টেশন মাস্টার খানিক বাদে হুঁশ ফিরে পেয়ে পরবর্তী স্টেশনে সিগন্যাল ব্রেকের এবং নির্দিষ্ট বগিটির নাম্বার জানিয়ে দিলেও তারা শুধু কম্পার্টমেন্ট জুড়ে ছড়ানো তাজা রক্ত ছাড়া আর কোনো মানুষকে উদ্ধার করতে পারেনি। তারপর টানা 2 দিন খোঁজ খবর চালানোর পরও কোনো সুফল হলো না। মাস তিনেকের মধ্যে রজতের মা হার্ট অ্যাটাক করে মারা যান। পরমেশ্বর মামা এর মাঝে একদিন এসে বলে গেল, আমাদের দোষেই ভাগ্নেটাকে হারালাম। বেগুনকোতর থেকেই রাখাল পালিয়েছিল। রজত ঠিক একইভাবে পালিয়ে বাঁচার অভিব্যক্তি নিয়েই ট্রেনে উঠেছিল এবং ঠিক একই রকম ভাবেই তোমাদের দেখে তৃপ্তির মৃদু হাসি হাসছিল দরজা থেকে ঝুঁকে পড়ে। তবে সেই ফুলের আত্মা যে এখনো প্রতিশোধের আগুন নিয়ে বাতাসের আড়াল থেকে ট্রেনের বগিগুলোর দিকে চেয়ে থাকে, তা আমাদের জানা ছিল না। আমার দিদিটাও নিজের একমাত্র ছেলেকে অকালে হারানোর কষ্টে